ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ এফবিএস এ চান্স পাওয়া কিন্তু কঠিন নয়। যদি তুমি খুব ভালোভাবে একটা প্রিপারেশন নাও, আমাদের সাথে থাকো, তাহলে কিন্তু ইনশাল্লাহ তুমি চান্স পাবা। এবং এই যে প্রশ্নগুলো যেগুলো আছে, যেগুলো আমরা দেখাবো, সেই প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে বিশ্লেষণ করে তুমি যদি বুঝতে পারো যে আসলে কি কি প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমার চান্স মোটামুটি নিশ্চিত ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সি ইউনিটে, সেগুলো কিন্তু আমরা এখন আলোচনা করব। তো চলো আজকে শুরু করি। তাহলে আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ আমরা যে ইউনিটে পরীক্ষা দিব, তোমরা যে ইউনিটে পরীক্ষা দিবা, সেখানকার 22-23 সেশনে কি প্রশ্ন এসেছিল আমরা একটু দেখে নিই চলো। এবং আমরা একটু দেখি আসলে কি 22-23 সেশনে প্রথমেই প্রশ্ন করছে নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়। মানে কি উৎপাদনের উপাদান নয়? উৎপাদনের উপাদান হচ্ছে চারটি কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং কি সংগঠন। এবং কি সংগঠন, চতুর্থ হচ্ছে সংগঠন। তাহলে আমরা এই যে চারটি জানলাম, যে চারটি হচ্ছে কি উৎপাদনের উপাদান, অর্থাৎ উৎপাদন করতে গেলে এই চারটি বিষয় কিন্তু দরকার হয়। কি ভূমি দরকার হয়, শ্রম দরকার হয়, মূলধন দরকার হয় এবং একটি সংগঠন দরকার হয়। এই কারণে যে সংগঠন থাকলে কিন্তু মানুষকে একতাবদ্ধ করে আমরা ওই লক্ষ্যের দিকে কিন্তু আমরা পরিচালিত করতে পারি। তাহলে আমরা দেখি যে উৎপাদনের উপাদান নয় কোনটি। তাহলে আমরা চারটি দেখলাম, কি ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। তাহলে উৎপাদনের উপাদান নয় কোনটি? বীমা। উৎপাদনের উপাদান নয় কোনটি? বীমা। অর্থাৎ বীমা কিন্তু ব্যবসায়ের সহায়ক কার্যাবলী। আমরা যেটা ব্যবসায়ের মৌলিক ধারণাটা দেখেছি, আমাদের ক্লাস গিয়েছে, ওটা তোমরা দেখবা ইনশাল্লাহ। তো এই যে বীমা হচ্ছে ব্যবসায়ের সহায়ক কার্যাবলীর কিন্তু অন্তর্ভুক্ত। তো উৎপাদনের উপাদান কয়টি আমরা জানলাম? চারটি। উৎপাদনের উপাদান হচ্ছে চারটি এবং কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে আমরা 1 মার্ক কিন্তু এখান থেকে নিশ্চিত করতে পারলাম। তার মানে তুমি দেখো যে প্রশ্ন কিন্তু এসেছে, কি প্রশ্ন আসতে পারতো কয়টি? তুমি হয়তো জানো যে উৎপাদনের উপাদান কয়টি? চারটি। তুমি দেখে গেছো যে উৎপাদনের উপাদান কয়টি? চারটি তুমি দেখে গেছো, কিন্তু প্রশ্ন আসছে যে কোনটি উপাদান নয়। তো একটু ট্রিকি আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু ট্রিকি আসে, একটু ঠান্ডা মাথায় কিন্তু এখানে অ্যান্সার করতে হয়। ম্যানেজমেন্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্ক, 12 মার্ক হচ্ছে এমসিকিউ এবং 8 মার্ক কিন্তু লিখিত। এই যে 12 এবং 8, এটা কিন্তু অবহেলা করে অনেকেই, কিন্তু এই অবহেলা করাটা কিন্তু উচিত নয়। ফিউচার নির্ধারণে, অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে কি পড়বে না, সেখানে কিন্তু এই যে 20 মার্কের অত্যাধিক অবদান আছে। এই জন্য কিন্তু ম্যানেজমেন্টকে হেলাফেলা করলে চলবে না। তো আমরা দেখলাম 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্নটা দেখি। আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয় না? অর্থাৎ আমদানি রপ্তানি কিন্তু এখানে একটা নিয়ন্ত্রণের বিষয় আছে। যদি আমি আমদানির কথা চিন্তা করি, আমদানি করতে গেলে যদি বেশি আমদানি করে ফেলি, তাহলে দেশের যে বাজার আছে, দেশের যে পণ্যগুলো আছে, সেইগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই ক্ষতিগ্রস্ত যাতে না হয়, দেশীয় অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য সরকার বা রাষ্ট্র কিছু বিধিনিষেধ কিন্তু এখানে আরোপ করে। সে বিধিনিষেধকে আমরা বলছি কি নিয়ন্ত্রণের হাতিয়ার। তাহলে এই নিয়ন্ত্রণের হাতিয়ারগুলা কি? যেমন কোটা ব্যবস্থা হতে পারে, তারপর লাইসেন্সিং হতে পারে, আরো বেশ কিছু বিষয় আমরা এসেছে। এগুলো আমরা কিন্তু আমাদের একটা ক্লাস গিয়েছে যে ব্যবসায় মৌলিক ধারণা এবং পরিবেশ, ওখানে আমরা আলোচনা করেছি। এবং আমরা আমাদের অ্যাডমিশনে যে ক্লাসগুলো আমরা করাবো, সেখানে কিন্তু আরো বিস্তারিত আমরা আলোচনা করব এই ক্লাসের মতো। তো আমরা দেখি তাহলে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ কেন করা হয়? আমরা জানলাম যে দেশীয় অর্থনীতি বা দেশীয় বাজারকে রক্ষার জন্য। ঠিক আছে। তো হাতিয়ার হিসাবে কোনটি ব্যবহৃত হয় না? একটা জিনিস খেয়াল করো, এইখানে প্রশ্ন আসছে নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়, এবং এখানে প্রশ্ন আসছে যে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় না। একটু প্যাসিভলি প্রশ্ন আসছে, প্যাসিভলিও না, মানে হয় না কোনটি, হয় কোনটি জানি, তাহলে হয় না কোনটি আমরা দেখি। শুল্ক আরোপ, তাহলে এটা কিন্তু একটা নিয়ন্ত্রণের হাতিয়ার। শুল্ক আরোপের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে বা যেই রপ্তানিটা যেটা করা হচ্ছে, সেখানে কিন্তু রপ্তানিকারককে একটা অতিরিক্ত শুল্ক দিতে হয়, যার কারণে কিন্তু সে রপ্তানির পরিমাণ কমাতে পারে।
বহনপত্র, বহনপত্র হচ্ছে বিল অফ লেডিং যেটাকে আমরা বলছি, সেই জিনিসটা হচ্ছে বিল অফ লেডিং হচ্ছে যে জাহাজে মাল তোলার পর জাহাজ কর্তৃপক্ষ কিন্তু একটা দলিল দিবে, একটা পত্র দিবে যেখানে যাবতীয় বিষয় কিন্তু থাকবে। এখানে মালিকানার যে বিষয়টা এখানে এটা আসে। তাহলে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কিন্তু বহনপত্র ব্যবহৃত হয় না। আমরা কিন্তু দেখলাম এখানে যে বহনপত্র হচ্ছে এটা কিন্তু ব্যবহৃত হয় না, এটা একটা অন্য বিষয়, আমদানি রপ্তানির কোনো হাতিয়ার নয়, এটা একটা মালিকানা সংক্রান্ত বা একটা অবস্থান সম্পর্কিত বিষয় কিন্তু এখানে জানায়। লাইসেন্সিং, বিদেশি কোম্পানিগুলো কিন্তু দেশে ব্যবসায় পরিচালনা করতে গেলে, অর্থাৎ ধরো আমাদের দেশে সরকার কিছু বিধিনিষেধ দিবে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে, লাইসেন্সিং করতে গেলে কিন্তু তারা একটু বেগ পেতে হয়, অনেক ধরনের লাইসেন্স করতে হয়, অনেক বিষয় আছে, এই জন্য এটি কিন্তু একটা নিয়ন্ত্রণের হাতিয়ার। কোটা নির্ধারণ, যে একটা নির্দিষ্ট পরিমাণে বেশি আমদানি করা দেশে যাবে না বা কেউ বিদেশ থেকে রপ্তানি করতে পারবে না আমাদের দেশে, তো এই বিষয়টা কিন্তু এখানে থাকতে পারে। তো দেখলাম কি, তাহলে উত্তর হচ্ছে বহনপত্র। বহনপত্র কি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় না আমদানি রপ্তানিতে। নিচের কোনটি আর্থিক প্রণোদনার উদাহরণ নয়? আচ্ছা, প্রেষণাকে দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ইতিবাচক এবং একটা হচ্ছে কি নেতিবাচক। কয় ভাবে? দুই ভাবে। প্রেষণা, ইতিবাচক প্রেষণা। আচ্ছা, প্রেষণাকে কয় ভাগে করা যায়? দুই ভাগে। হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ, নেতিবাচক, নেতিবাচক আর হচ্ছে ইতিবাচক। ইতিবাচক, নেতিবাচক প্রেষণার মধ্যে ডিমোশন সহ বেশ কিছু বিষয় আছে, এটা একভাবেই দেখা যায়। আর ইতিবাচক যে প্রেষণা আছে সেই জিনিসটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আর্থিক, একটা হচ্ছে আর্থিক আর দুইটা হচ্ছে কি অনার্থিক। এখন আর্থিক বলছে কোনটি আর্থিক প্রণোদনার উদাহরণ নয়। দেখছো এখানেও কিন্তু সেম নয়, তার মানে তুমি নিশ্চিত থাকো তোমার পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসবে, সেজন্য সতর্কতার সাথে দেখলা যে দ্রুত দ্রুত দেখলা যে নিচের কোনটি আর্থিক প্রণোদনার উদাহরণ নয়, আর পড়লা না, দিয়ে দিলা চিকিৎসা ভাতা তো আছে, দিয়ে আগে ক নাম্বার দি, এরকম করলে হবে না। প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়লা তারপরে দেখলা যে আর্থিক প্রণোদনার উদাহরণ কোনটি নয়। তাহলে আমরা দেখলাম যে আর্থিক প্রণোদনা কি, যে একটা ইতিবাচক যে প্রেষণা আছে সেখানকার একটা বিষয়। তো তাহলে দেখি নিচের কোনটা আর্থিক প্রণোদনার উদাহরণ নয়। তাহলে কি, চিকিৎসা ভাতা, এখানে একটা আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে, মুনাফা ভাগ করা হচ্ছে, মুনাফা ভাগ করলেও দেশে আর্থিকভাবে এখানে পাচ্ছে, তাই না? তো উৎপাদন বোনাস, উৎপাদনের সাথে এখানে বোনাস জড়িত থাকে বা বোনাস দেয় কর্তৃপক্ষ, তাহলে সেটা আমরা পাইলাম। কার্য সমৃদ্ধকরণ, কাজ সমৃদ্ধ করা কিন্তু আর্থিক প্রণোদনার উদাহরণ হিসাবে এখানে আমরা দেখছি না, কারণ কাজের সাথে এখানে সমৃদ্ধ করতে হবে, কাজ বাড়াতে হবে, কিন্তু এখানে আর্থিক কোনো বিষয় কিন্তু এখানে জড়িত নয়। তাহলে আমরা দেখলাম। আচ্ছা, কোন সালে বাংলাদেশে পিপিপি নীতি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপি নীতি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আচ্ছা এই নীতিটা বাংলাদেশে কত সালে কার্যকর হয় এটা জানতে হবে, প্রশ্নগুলো আসে 2010 সালে। 2010 সালে কিন্তু পিপিপি নীতি কিন্তু কার্যকর হয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকার এবং জনগণের মধ্যে এখানে কিন্তু একটা পার্টনারশিপ হয় বিনিয়োগের মাধ্যমে। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কিন্তু অনেক ধরনের প্রজেক্ট কিন্তু বাংলাদেশে চলমান আছে। আচ্ছা, 5 নম্বর, যে অংশীদার মূলধন, শ্রম বা দক্ষতা ব্যতি রেখে শুধু নাম ব্যবহার করার সম্মতির ভিত্তিতে অংশীদার হয় তাকে কি বলছে? এটা খুবই একটা বিষয়, সহজ একটা বিষয়, যে নাম ব্যবহার করছে, তো নামকে, নামের সাথে কোন অংশীদারের নাম জড়িত বা নাম কোন অংশীদারের সাথে, ক্যাটাগরির সাথে নাম শব্দটা জড়িত, নামমাত্র অংশীদার। তো উত্তরটা আসলে নামমাত্র অংশীদারই হবে, কিন্তু বুঝতে হবে বিষয়টা যে আসলে কি, যে অংশীদার মূলধন, শ্রম বা দক্ষতা দেয় না, মূলধন, শ্রম, দক্ষতা সে তো দিচ্ছেই না, শুধু নাম ব্যবহার করার সম্মতি দিচ্ছে, তাকে নামমাত্র অংশীদার বলে। এখন এই নামটা কেন? ধরো আমি সাইফ জওয়াদ সামি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টে পড়ছি, তো আমাকে কয়জনই বা চেনে, বাট দেখো বাংলাদেশের এমন কোন একজন শিল্পপতি, তার অনেক বিজনেস আছে, ধরো জনাব ক বা জনাব ক, জনাব ককে সবাই চিনে, তুমিও চিনো, আমিও চিনি, সে আসলে একটা ব্যবসায় গড়ে উঠছে, একটা অংশীদারি ব্যবসায়, সে আসলে ওইখানে অংশ নিবে না, মূলধন কিছুই দিবে না, বাট সে ওইখানকার একটা তার নামটা বা তার সুনামটা ব্যবহারের সম্মতি দিচ্ছে। তো এই যে অংশীদারি ব্যবসা, এই অংশীদারকে ব্যবসায়কে বলছে নামমাত্র অংশীদার, বা এই অংশীদারকে বলছে যে ওই জনাব এক্স কে বা জনাব ক কে বলছে কি নামমাত্র অংশীদার। আচ্ছা, আর ঘুমন্ত অংশীদার কি? ঘুমন্ত অংশীদার হচ্ছে সে মানে পরিচালনায় অংশ নিবে না, মূলধন বিনিয়োগ করবে। তো তারপরে কে? সীমাবদ্ধ অংশীদার, মূলধন যেই পর্যন্ত, সীমাবদ্ধ অংশীদারে হচ্ছে মূলধন যেই পর্যন্ত বিনিয়োগ করছে তার দায় বা সে ওই পর্যন্তই দায় নিবে। কর্মী অংশীদার যে কাজ করবে, কাজ করে, সে পার্টনারশিপ নিবে তার।
এখানে কিন্তু তিনি কোনো মূলধন দিচ্ছেন না বা শ্রম দিচ্ছেন, বাট মূলধন কিন্তু তিনি এখানে দিচ্ছেন না। তো এই যে কি, ইনি হচ্ছে কর্মী অংশীদার। আচ্ছা 6, ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? সোজা হিসাব, তুমি দেখতেছো যে কর্মীর ভূমিকা কিন্তু ওই সমতা একতাই বলের কারণে হ্রাস পাচ্ছে না, এটা তুমি বুঝতেছো, এটা ইটস ভেরি কমন সেন্স। তো তাহলে কি সম্ভাব্য উত্তর হচ্ছে কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীকরণ। এখন দেখতে হবে যে উত্তর কোনটা, সম্ভাব্য সম্ভাব্য কিছু না, উত্তর কোনটা। কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? অর্থাৎ যেই নীতিতে কর্মীর ভূমিকাটা হ্রাস পাবে। অর্থাৎ এখানে কেন্দ্রীকরণ মানে হচ্ছে কি, কেন্দ্রীকরণ মানে হচ্ছে সিদ্ধান্তগুলো সোজা হিসাব তোমাদেরকে আমি বোঝার জন্য বলছি উপর মহল সিদ্ধান্ত নেবে। আর বিকেন্দ্রীকরণ মানে উপর মহল সবার সাথে আলোচনা করে ডিসিশনে সবাইকে অন্তর্ভুক্ত করে একটা অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নেবে। তা এখানে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা কোথায় হ্রাস পাচ্ছে? অবশ্যই বিকেন্দ্রীকরণ। এখানে কারণ এটা তো সরি, এর উত্তরটা হচ্ছে কেন্দ্রীকরণ, কারণ কেন্দ্রীকরণে কিন্তু এখানে অন্তর্ভুক্তিমূলক কিছু হচ্ছে না, উপর মহল তারাই ডিসিশন নিয়ে নিচ্ছে, এই কারণে এটা কি কেন্দ্রীকরণ উত্তর, যে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়। আচ্ছা, নিচের কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? আচ্ছা, সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে হচ্ছে ফ্রাঞ্চাইজিং ব্যবসায়, যৌথ উদ্যোগ, পরোক্ষ রপ্তানি বা লাইসেন্সিং না। ফ্রাঞ্চাইজিং ব্যবসায় কিন্তু এখানে অন্য একটা প্রতিষ্ঠান তার যেহেতু সুনাম, তার অর্জনগুলা বা যাই হোক তার নাম ব্যবহার করে একটা প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি দিচ্ছে তার নামে। ধরো কেএফসি, তাই না, ধরো বিদেশি একটা কোম্পানি, ধরো কেএফসি আছে, আরো অনেক ধরনের 7-11 সহ অনেক কোম্পানি আছে, এগুলো হয়তো বাংলাদেশে নাই বা হচ্ছে। আমি যদি কেএফসি বা ডমিনোজের উদাহরণ দিই, যে কেএফসি বা ডমিনোজ তারা তো বাংলাদেশি কোম্পানি নয়, কিন্তু তারা তাদের নাম ব্যবহার করে তাদের মানে সম্পূর্ণ বিষয়টা ব্যবহার করার এখানে অনুমতি একজনকে দিচ্ছে। তাহলে ওই যে কেএফসি বা ওই যে কোকা কোলা বা যেইটাই হোক, তারা যে তাদের নাম ব্যবহার করার অনুমতি দিচ্ছে, তো সবাই তো মনে করবে যে এটা তাহলে কোকা কোলাই চালাচ্ছে, তাই না, সবাই মনে করবে। এই জন্য মান নিশ্চিত করতে গেলে, গুণাগুণ নিশ্চিত করতে গেলে সার্বিক ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নিয়ন্ত্রণ কিন্তু এই ফ্রাঞ্চাইজিং ব্যবসার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এক লাইনে উত্তর, তোমার বোঝার সুবিধার্থে যদি তুমি কেএফসির কথা বা ডমিনোজের কথা চিন্তা করো, ওই আমেরিকার কেএফসি বা ডমিনোজ তারা তো বাংলাদেশে যখন পরিচালনা করবে, তাদের সত্ত্ব কেউ যখন কিনবে বাংলাদেশে পরিচালনা করার জন্য বা যে কেউ ব্যবহার করবে, তখন কিন্তু তারা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে যাতে তাদের প্রোডাক্টের কোয়ালিটি যাতে ভালো হয় এবং মানুষ যাতে প্রোডাক্টটা নিয়ে বলে যে আসলে পেপসি বা ধরো কোকা কোলা বা কেএফসির পণ্যটা ভালো। এই জন্য তারা কঠোর নিয়ন্ত্রণ কিন্তু আরোপ করে ফ্রাঞ্চাইজিং ব্যবসায়। সরকারের শিল্প নীতি ও বাণিজ্য নীতি নিচের কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? অর্থাৎ কোন ক্ষেত্র বা কোন পরিবেশের অন্তর্ভুক্ত, যেটাকে বলছে কোন পরিবেশ। নীতিগুলা, এই যে নীতিগুলা কিন্তু রাজনৈতিক পরিবেশের মাধ্যমে কিন্তু এটি নিরূপণ বা তৈরি করা হয় বা আরোপণ করা হয়, যেটাই হয়, নীতি কিন্তু এই রাজনৈতিক পরিবেশের উপাদান। ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য নয় কোনটি? আচ্ছা, বৈশিষ্ট্য নয় কোনটি, দেখছো প্রশ্নগুলো দেখছো, তার মানে তোমাকে কিন্তু বুঝতে হবে বিষয়টা এখানে। তাহলে মৌলিক বৈশিষ্ট্য নয় কোনটি, তাহলে আগে আমরা দেখি যে মৌলিক বৈশিষ্ট্য কোনগুলা কি। ব্যবসায় উদ্যোক্তা, একজন উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য কোনগুলা দেখি। মূলধন জোগাড়ের সক্ষমতা অবশ্যই, উদ্ভাবনী ক্ষমতা অবশ্যই, আত্মবিশ্বাস অবশ্যই। তার আরেকটা গুণ হচ্ছে ঝুঁকি গ্রহণের মন মানসিকতা থাকতে হবে। কিন্তু দেখো, ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা, এটি কিন্তু একজন ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এরপরে দেখি আইএসও 9000 নিচের কোন ব্যবস্থাপনা পদ্ধতিকে নিশ্চিত করে? আইএসও 9000 হচ্ছে মান ব্যবস্থাপনাকে নিশ্চিত করে এবং এই আইএসও 9000 এর নির্দেশনা থাকলে বা নির্ধারক থাকলে বা আমরা যদি দেখি যে এটা আসলে আইএসও 9000 সার্টিফাইড, তাহলে আমরা বুঝবো যে এটার মান আসলে ভালো এবং মানটা আমরা নিশ্চিত করতে পারবো। কিন্তু জানতে হবে যে আইএসও 9000 হচ্ছে মান ব্যবস্থাপনা পদ্ধতিকে চিহ্নিত করে। শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে কি বলে? আচ্ছা, পরিকল্পনা কিছু প্রকারভেদ আছে। তো আমরা যদি দেখি যে শিল্প দুর্ঘটনা প্রতিরোধে পরিকল্পনাকে কি বলে। শিল্প দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, আবার নাও হতে পারে, 5 বছর পরেও একবার হইতে পারে, বা 1 মাসের মধ্যে 3 বার হইতে পারে। এখন এই জন্য কিন্তু স্থায়ী পরিকল্পনা নিতে হবে। এবং স্থায়ী পরিকল্পনা কি? স্থায়ী পরিকল্পনাটা হচ্ছে একবারে একটা পরিকল্পনা নিতে হবে এবং এই পরিকল্পনা যাতে অনেক সময় ধরে ব্যবহার করা যায়, এটি যাতে স্বল্প মেয়াদী না হয় স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ স্থায়ী পরিকল্পনা একবার সেটি প্রণয়ন করা হবে এবং এটি কিন্তু দীর্ঘ সময় ধরে এটি কিন্তু ব্যবহার করা হবে। এটি কেমন? ধরো
আজকে আমি পরিকল্পনা নিলাম আমার প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে 5 বছর পরে লাগলো, কিন্তু আমার স্ট্যান্ডার্ড রেডি আমার পরিকল্পনার মাধ্যমে আমি তখন এটা ফলো করব, বা যখনই হয় আমি তখন কিন্তু এই স্থায়ী পরিকল্পনাটা ফলো করতে পারবো, বা সেটির সমাধানে আমি স্থায়ী পরিকল্পনা ফলো করতে পারবো, বা সেই পারপাজে আমি ফলো করতে পারবো। আমি তো বারবার নিতে পারবো না, দুর্ঘটনা তো হইতেই পারে একটা প্রতিষ্ঠানে, তাই জন্য কি আমি প্রত্যেকটা দুর্ঘটনা আলাদা আলাদা করে পরিকল্পনা নিতে পারবো? এটা হয় না, কমনলি কিন্তু পরিকল্পনা নিতে হবে, এবং এই পরিকল্পনাটা হচ্ছে কি স্থায়ী পরিকল্পনা। একার্থক পরিকল্পনা যে পরিকল্পনাটা একবার নেওয়া হচ্ছে, স্বল্প মেয়াদী পরিকল্পনা যেটি হচ্ছে মানে 1 বছরের মধ্যে যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে, সামগ্রিক পরিকল্পনা, সব বিষয় একসাথে করে যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে। তো স্থায়ী পরিকল্পনা কেন? শিল্প দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, আবার নাও হতে পারে, অনেকদিন পরে হতে পারে, এই জন্য সব মিলিয়ে এই স্থায়ী পরিকল্পনা কিন্তু নিতে হবে। তো শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে স্থায়ী পরিকল্পনা বলে। জেড তত্ত্বের প্রবর্তককে জানতে হবে। জেড তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম জি ওউচি। জাপানিদের কাজের মডেলটা নিয়ে তিনি কাজ করেছেন। এই মডেলটা তিনি দিয়েছেন জেড তত্ত্ব আমেরিকানরা সাথে কিভাবে কানেক্টেড বা কি সার্বিক বিষয় এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ কি জেড তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম জি ওউচি। আচ্ছা, আমরা তাহলে 12টি প্রশ্ন দেখলাম, 12 মার্ক। 12 মার্কের মধ্যে দেখো এখানে একদম ডিরেক্ট আসছে যে প্রবর্তককে জ্ঞানমূলক, সরাসরি পরিকল্পনা থেকে আসছে সরাসরি, দেখলা ISO 9000 সরাসরি প্রশ্ন আসছে। মানে বই পড়াটা কত ইম্পর্টেন্ট তুমি দেখো। ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য নয় কি, বৈশিষ্ট্য পড়ছো, বৈশিষ্ট্য নয় কোনটি দেখলেই বোঝা যাচ্ছে, একটু ঘুরিয়ে দিছে। তো শিল্পনীতি বাণিজ্য নীতি কি সরাসরি আসছে। কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে, ফ্রাঞ্চাইজিং বুঝতে হবে, এটিও তো মোটামুটি সরাসরি আসছে বলা চলে। তো ব্যবস্থাপনা কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়, কেন্দ্রীকরণ, দেখছো? তাহলে এই বিষয়গুলো কিন্তু এখানে আসছে। তো এখন আমরা লিখিততে চলে যাই। লিখিত পার্টে কি আসছিল? দাবি সি 22-23 লিখিত। সাধারণত আমি নিজে লিখে দিই যখন প্রশ্ন বিশ্লেষণগুলো করি, তো শুধু প্রশ্ন রাখি, অ্যান্সারটা রাখি না, আমি অ্যান্সারটা নিজে লিখে দিই। তবে আজকে শুধু অ্যান্সারটা তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি রেখেছি। এটি কেন রেখেছি আমি বলি তোমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে হ্যারল্ড। আচ্ছা, যাই হোক, তো দেখো প্রশ্নগুলা কি, পিরামিড আকৃতি সংগঠনের প্রবক্তাকে, উত্তর দেখছো 1 লাইনে। প্রকল্প কোন ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত, 1 লাইনে। CSR এর পূর্ণরূপ কি, 1 লাইনে। তার মানে প্রশ্নগুলো কিন্তু এইভাবেই আসবে, একটু ডিসক্রাইব আসতে পারে, অল্প, বেশি না। তাহলে তুমি 1 মার্কের জন্য কতটুকু লিখবা সেই একটা মডেল কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমরা দেখি যে পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা কে। পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা হচ্ছে হ্যারল্ড কুঞ্জ অ্যান্ড আইরিচ। হ্যারল্ড কুঞ্জ অ্যান্ড আইরিচ। তাহলে আমি দেখলাম আমার একসাথে কিন্তু উত্তরটা আমি পেয়ে গেলাম। প্রকল্প কোন ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত, একাত্মক পরিকল্পনা অন্তর্ভুক্ত। কাজ শেষ আমার মানে একাত্মক পরিকল্পনা কি একবার প্রণয়ন করা হচ্ছে, ওই তার অন্তর্ভুক্ত হচ্ছে প্রকল্প, কর্মসূচি। তো এই যে প্রকল্প শেষ হইলে তোমার আর পুনরায় ওই একই প্রকল্প বা ওই এক জায়গায় তো আর কাজ করা লাগতেছে না, বা এক পরিকল্পনা নিয়ে তো কাজ করা লাগতেছে না। তো এইখানে এই জন্য বলা হচ্ছে যে প্রকল্প একাত্মক পরিকল্পনা অন্তর্ভুক্ত। CSR এর পূর্ণরূপ কি, সরাসরি তুমি দেখে দাও, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। মানে এখানে কিন্তু সরাসরি দেখো সবই কিন্তু সরাসরি আসছে। মানে তোমার কিন্তু এখানে আসলে বেশি চিন্তা করারও দরকার নেই, মনে থাকলে তুমি কিন্তু লিখতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, দেখি কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসাবে কোন দলিল ব্যবহার করা যায়। দেখো বিকল্প টেবিলে তফসিল 1, ঠিক আছে। সরাসরি দেখো কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলীর বিকল্প, পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসাবে কোন দলিল ব্যবহার করা যায়। পরিমেল নিয়মাবলী কিন্তু অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যেই দলিলটা। তো দেখি কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসাবে পরিমেল নিয়মাবলীর বিকল্প টেবিল এ, ফরম এ, তফসিল 1 দলিল হিসাবে ব্যবহার করা যায়। অর্থাৎ দেখো ওই উত্তরটা কিন্তু এই ঘুরে ফিরে এই, দেখছো 21-22 সেশনে, 22-23 সেশনে কিন্তু এরকম শর্ট কোশ্চেন এসেছিল। তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসে। খনি থেকে কয়লা আহরণ কি, নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত, প্রকৃতি থেকে সরাসরি আহরণ করা হচ্ছে। প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে, ফ্রেডরিক হার্জবার্গ। সরাসরি আসছে দ্বি-উপাদান তত্ত্ব, ঠিক আছে, ফ্রেডরিক হার্জবার্গ, ঠিক আছে। আচ্ছা, সদস্যদের অর্থনৈতিক কল্যাণ কোন ব্যবসায় সংগঠনের লক্ষ্য। সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সমবায় সংগঠনের লক্ষ্য, তাই না, সরাসরি। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ন্যূনতম সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন, 6 জন, এবং সর্বনিম্ন 6 জন, এবং সর্বোচ্চ 12 জন, সেই জিনিসটা এখানে আছে। তার মানে তুমি বুঝতেছো প্রশ্ন কিন্তু সহজ, তোমার জাস্ট পড়তে হবে, কনফিডেন্স রাখতে হবে, ইনশাল্লাহ ভালো করবা।
আচ্ছা, এখন আমরা তাহলে প্রশ্ন বিশ্লেষণ পার্ট 21-22 অর্থাৎ 21-22 সেশনে কি কি প্রশ্ন এসেছিল চলো একটু দেখে নিই। যখন কোনো অংশীদারি কারবারের কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না তাকে কি বলে? 1932 সালের অংশীদারি যে আইন আছে সেখানে 7 ধারায় কিন্তু এই জিনিসটা বলা হয়েছে যে যখন কোনো অংশীদারি কারবারের নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না তাকে তখন ঐচ্ছিক অংশীদারি কারবার কিন্তু বলা হচ্ছে। কোনো অংশীদারি কারবারের নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না তাকে ঐচ্ছিক অংশীদারি কারবার বলছে। এই যে প্রথমেই চলে আসছে উত্তর যে ঐচ্ছিক অংশীদারি কারবার, একবার সরাসরি আসছে, সরাসরি 1932 সালের আইনের 7 নং ধারা অনুযায়ী কিন্তু এটা সরাসরি বই থেকে চলে আসছে। তাহলে তুমি দেখতেছো, মানে তুমি কিন্তু জিনিসটাকে কঠিন হিসাবে না নেওয়ার অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে, সহজ হিসাবে নাও তোমরা। হেনরি ফেওল ছিলেন একজন কে? হেনরি ফেওল মূলত ছিলেন একজন ব্যবস্থাপক। তিনি বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন অফিসে কাজ করেছেন, খনিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। তার মানে এখান থেকে দেখো, আমি যদি একটু অ্যানালাইসিস করি যে হেনরি ফেওল আসলে কে ছিলেন। এখন তোমার বইতে ব্যবস্থাপনা পার্টে, সেকেন্ড পার্টে কিন্তু এই যারা ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন তাদের কিন্তু একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই জিনিসটা আছে, হেনরি ফেওল কে ছিলেন। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু ওই যে তাহলে সরাসরি আসছে। নিয়ন্ত্রণের ভিত্তি কি? নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা নিচ্ছি আমি, পরিকল্পনাটা নিচ্ছি, সেটা আস্তে আস্তে করে সংগঠন করে অনেকগুলো শেষ করে আমি সর্বশেষ নিয়ন্ত্রণ পর্যায়ে আসছি। তাহলে আমি যদি পরিকল্পনাই না নিতাম তাহলে কি আমি করতে পারতাম? নিয়ন্ত্রণ কি পর্যন্ত কি যাইতে পারতাম না। তার মানে আমার প্রাথমিকভাবে পরিকল্পনা করাটা প্রয়োজন। এই জন্য নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হয়? কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কিন্তু এই যে যারা কোম্পানির ঋণদাতা আছেন, বন্ড হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডার যারা আছেন, তাদের কিন্তু পাওনা আগে পরিশোধ করতে হয়। কি তাহলে কি কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হয়? যে যারা ঋণদাতা আছেন, বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার যারা আছেন, তাদের কিন্তু পাওনা পরিশোধ করতে হয়। তো তারপরে পাওনাদার যারা আছেন, তো এই পরিশোধের পদ্ধতিতে কিন্তু সবার শেষে কিন্তু পান কারা জানো? সবার শেষে পান হচ্ছে এই যে সাধারণ শেয়ার হোল্ডাররা, সবার শেষে তারা পান, এবং তারা কিন্তু কোম্পানির প্রকৃত মালিক। কোম্পানি কিন্তু তারা প্রকৃত মালিক। প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, এটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। আছে কি? হ্যাঁ, দেখো সরাসরি একজন আদেশের ঐক্যনীতি। এই যে প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, এটি হচ্ছে সরাসরি আদেশের ঐক্যনীতি ফলো করছে। মানে দেখো প্রশ্ন কিন্তু সরাসরি আসছে, আমি শুরুতেই এটা বলেছি যে আদেশের ঐক্যনীতি মানে বলতে কি বোঝাচ্ছে? দেখো, প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, অর্থাৎ আমি একজন কর্মী বা কর্মচারী হয়ে আমি একসাথে 2-3 জনের কাজ কিন্তু করতে পারবো না। প্রত্যেকটা কার্যভিত্তিক সংগঠনে কিন্তু একটা ডিভিশন থাকে। হ্যাঁ, ফাইন্যান্স ডিভিশন আছে, এইচআর ডিভিশন আছে, তারপরে আর কি আছে, মার্কেটিং ডিভিশন আছে। এখানে একজন বস আছে। এখন আমি এখানে হয়তো একটা কাজ করছি কোন একটা সেক্টরে, এখন আমাকে সবাই ডাকতেছে, আমি হয়তো এইচআর এ কাজ করতেছি, বাট আমাকে সবাই ডাকতেছে, হবে না? আমার ওই বস তো এইচআর এর, আমি একজনের কাজে কিন্তু আমি করব, এই জিনিসটাকে বলছে কি আদেশের ঐক্য। আমি কিন্তু মাল্টিপল ডাইমেনশনে আমি এখানে কাজ করতে পারবো না, আমি একজনকে ফলো করবো এবং তার আদেশ নিষেধ আমি কিন্তু এখানে মেনে চলবো। এই জিনিসটা এই জন্য একে বলছে কি আদেশের ঐক্য নীতি ফলো করছে এখানে। কোনটি পরিমেল বন্ধের ধারা 9? পরিমেল বন্ধের ধারা 9 হচ্ছে পরিচালক নিয়োগ সরাসরি। কিন্তু দেখো এই যে উদ্দেশ্য, ঠিকানা, অবস্থান। পরিমেল বন্ধ কি? পরিমেল বন্ধ হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপিতে 6টা ধারা আছে, তার মধ্যে কিন্তু এই পরিচালক নিয়োগ এই জিনিসটা কিন্তু নাই। উদ্দেশ্য আছে, ঠিকানা আছে, অবস্থান আছে, নাম ধারা আছে, এইগুলা কিন্তু আছে, দায় ধারা আছে, এই ধারাগুলা কিন্তু আছে, কিন্তু পরিচালকের নিয়োগের ধারা কিন্তু নেই। তাহলে তুমি দেখছো ওই 6টি যে ধারা আছে, 6টি ধারা, এই 6টি ধারা তোমার জানা থাকতে হবে, 6টি ধারা জানা থাকতে হবে। এই জন্য কেউ যদি ভুলেও পরিকল্পনা করো, মানে তুমি যদি মনে করো যে তুমি আসলে একটু দেখে যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, এটা সম্ভব না। জানতে হবে, তারা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা আসবে, আসলে শিক্ষকরা জানতে চায় যে তোমার আসলে ক্যাপাবিলিটি আছে কিনা। তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, তুমি কি আসলে একদম না জেনে তো আসলে এখানে আসা যাবে না। এই জন্য এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ক্যাপাবিলিটি টেস্ট করা যায়। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি?
রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় বিধিবদ্ধ কোম্পানি। রাষ্ট্রপতির আদেশ সংসদে বিশেষ আইন পাশের মাধ্যমে কিন্তু এই বিধিবদ্ধ কোম্পানিগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে নিবন্ধিত কোম্পানি তো যে কোনো প্রাইভেট কোম্পানি বা যেগুলো নিবন্ধন হয়, সনদপ্রাপ্ত কোম্পানি, ব্রিটিশ রানীর সাথে সম্পর্কিত আছে বিষয়টা। চার্টার্ড যে কোম্পানিগুলো আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ বেশ কিছু কোম্পানি আছে, তো এগুলা কিন্তু ওই যে ব্রিটিশ আমলের যে কোম্পানিগুলো, সেই ব্রিটিশ রানীর বা তৎকালীন রাজা যিনি থাকেন তার আদেশে যেগুলো গঠিত হয়েছিল, সেগুলো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। সংরক্ষিত জিনিসটা আমরা না, আমাদের এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসে জিনিসটা নাই। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি? বিধিবদ্ধ কোম্পানি। দেখলাম নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? ওই দেখছো, ওই নয়, ঠিক আছে। তো এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়, তার মানে আমার জানতে হবে যে বৈশিষ্ট্য কোনটি। তিনটি বৈশিষ্ট্য আছে, তাহলে এখানে দেখি কোনটি বৈশিষ্ট্য। অসীম দায় এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। অনিশ্চিত স্থায়িত্ব, হ্যাঁ এটা আমি আসলে ডিপেন্ড করতেছি আমি এক মালিকের উপর, জন্য স্থায়িত্ব এখানে নির্ভর করছে না। আইনগত অস্তিত্ব নাই, ঠিক আছে, আইনগত অস্তিত্ব এখানে নাই, কারণ আমার সত্তা আমার উপর সবকিছু এখানে ডিপেন্ড করতেছে, আর আমি এখানে আইনগত জটিলতা অস্তিত্ব এখানে নাই। আনুপাতিক হারে মুনাফা বন্টন, আনুপাতিক হারে মুনাফা বন্টন তখনই হবে যখন সেখানে অংশীদারদের কোনো ভাগ থাকবে বা কিছু থাকবে। আমি তো মালিক একজন, তা আমি কাকে মুনাফা বন্টন করব, তাই না? আমি মুনাফা তো আমারই, জিনিসটা এরকমই। নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? আনুপাতিক হারে মুনাফা বন্টন। ব্যবস্থাপনার নীতিসমূহের বৈশিষ্ট্য কি দেখি চলো। স্থির নীতি, আসলে নীতি উত্তরটা যদি দিই, উত্তর হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল। সমস্যা আসবে, প্রতিকূলতা আসবে, সেই অনুযায়ী কিন্তু এটি চেঞ্জ হবে, ঠিক আছে, সেই অনুযায়ী এটি কিন্তু চেঞ্জ হবে, পরিস্থিতি বিবেচনায় চেঞ্জ হবে। কিন্তু স্থির থাকলে তো আমি আসলে চেঞ্জ করলাম কেমনে? অস্থিতিক স্থাপক থাকলে চেঞ্জ করলাম কেমনে? অনমনীয় থাকলে চেঞ্জ করলাম কিভাবে? এজন্য উত্তর হচ্ছে নমনীয়, কারণ ব্যবস্থাপনা নীতিসমূহ একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, একটা আমরা যেটাকে অর্গানাইজেশন বলছি বা বিজনেস বলছি, সেটা তো আসলে বিভিন্ন ঘাত প্রতিঘাত মারিয়েই তো যায়, তাই না? তো এই যে ঘাত প্রতিঘাত মারিয়ে যে সে যাচ্ছে, তো একটা এই প্রসেসে কিন্তু বিভিন্ন বিষয় আসবে, তো সেই বিষয়গুলোকে বিবেচনা করে এখানে কিন্তু নমনীয় বা ফ্লেক্সিবল হইতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? বিল অফ লেডিং, যে জিনিসটা আমি বলেছি একটু আগে শুরুতেই, আমরা যখন বলেছি বিল অফ লেডিং, জাহাজে যখন পণ্য বোঝাই করা, জাহাজ কর্তৃপক্ষ কিন্তু এখানে একটা দলিল দিচ্ছে বা একটা পত্র দিচ্ছে, সেটি হচ্ছে বিল অফ লেডিং, বহনপত্র যেটাকে বলছে, বহনপত্র। আচ্ছা, তো আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? বিল অফ লেডিং। ব্যবসায় কোন ধরনের সংগঠন? ব্যবসায় সামাজিক সংগঠন, এবং সমাজের উপরই ব্যবসায়ের পণ্যের দ্রব্যগুলোর চাহিদা কিন্তু নির্ভর করে। সরাসরি সামাজিক সংগঠন ব্যবসায় এবং সমাজের প্রতিষ্ঠান হিসাবে কিন্তু ব্যবসায়গুলো গড়ে ওঠে। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী পেনশন নিচের কোন ধরনের চাহিদা? পেনশন কিন্তু সরাসরি নিরাপত্তা চাহিদা, কারণ নিরাপত্তা চাহিদা কেমন কিভাবে দেখি? মাসলোর চাহিদা সোপান তত্ত্বে এখানে 5টা ধাপ আছে, 2 3 4 5। আচ্ছা, তো জৈবিক চাহিদা দিয়ে শুরু হচ্ছে, তারপরে কিন্তু একবার আত্মপ্রতিষ্ঠায় যে কিন্তু এটা শেষ হচ্ছে। তো যদি দেখি মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী পেনশন হচ্ছে একটা নিরাপত্তা চাহিদা, কারণ চাকরি শেষ হলে সে তো মানে তার তো টাকা নাই, সে নিয়মিতভাবে টাকা পাবে না, ওই পেনশনটা তাকে আর্থিক ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিবে। এই ফাইন্যান্সিয়াল সিকিউরিটিকেই বলা হচ্ছে আসলে নিরাপত্তা। মানে কি, পেনশন হচ্ছে নিচের কোন ধরনের চাহিদা? নিরাপত্তার চাহিদা। মানে এই নিরাপত্তার চাহিদার মাধ্যমে কিন্তু ওই যে জৈবিক চাহিদার পর আমি মানে জৈবিক চাহিদা পূরণের পরে কিন্তু নিরাপত্তার চাহিদার বিষয়টি আসতেছে। তো এই নিরাপত্তার চাহিদাতে কিন্তু ওই পেনশন আসতেছে, কারণ এই পেনশন তো আসলে সামাজিকভাবে বা সামাজিক না, মানে নিরাপত্তা যেটা, যে আমার আমি চাকরি শেষ করলাম বা আমার জব আমি শেষ করলাম, তারপরে তো আমার ওই আর্থিক স্ট্যাবিলিটি যেটা, সেটা অর্জনের জন্য বা স্থিতিশীল রাখার জন্য কিন্তু পেনশন দরকার, এবং পেনশন কি? ওই নিরাপত্তা, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আর যদি স্ট্যাবিলিটির কথা না বলে আমি যদি আরো একটু ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাই, যে নিরাপত্তার মাধ্যমে কি হয়, মানে আমি আসলে আমার জিনিসগুলো সিকিউর থাকলো, আমি আমার লাইফস্টাইল, আমার চলাফেরা, আমার জীবনযাপন সবকিছু কিন্তু সিকিউর থাকবে এই পেনশন জনিত কারণে আমার আর্থিক নিরাপত্তা যদি বাড়ে। এটা কি তাহলে পেনশন নিচের কোন ধরনের চাহিদা? নিরাপত্তা জনিত চাহিদা। আচ্ছা, প্রশ্ন বিশ্লেষণ লিখিততে কি আসছে দেখি। বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত? নিষ্কাশন শিল্প প্রকৃতি থেকে আমি পেয়েছি, দেখো এক লাইনে। পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? দায় শেয়ার হোল্ডারদের দায় লিমিটেড, একদম আমি জানছি। একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি? স্মারকলিপি বা পরিমেল বন্ধ। এর আবার 6টি ধারা আছে, 6টি ধারা, প্রশ্ন আসতে পারে 6টি ধারা, ধারা আবার কি কি, সেই প্রশ্নগুলোও আসতে পারে।
তাই না? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কোন ধরনের বিপ্লব এনেছিল? মানসিক বিপ্লব এনেছিল। শ্রমিকদের আসলে মেশিনের সাথে তুলনা না করে মানুষ হিসাবে কিন্তু তুলনা করা সূচনা কিন্তু এখান থেকে হয়। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কোন ধরনের বিপ্লব এনেছিল? মানসিক বিপ্লব কিন্তু তারা এনেছিল। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? সংশোধনমূলক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ আমার সমস্যা আমি পাইলাম, বিচ্যুতি আমি পেয়েছি, ওই বিচ্যুতি অনুযায়ী আমি কি সংশোধনমূলক ব্যবস্থা নিব, যাতে করে আমার পরবর্তীতে আমার যাতে এই রিলেটেড আর কোনো সমস্যা না হয়। তাহলে কি সর্বশেষ ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। নীতি প্রয়োগে অনুসৃত ধারাবাহিক ধাপ সমূহকে কি বলে? প্রক্রিয়া বলে। অর্থাৎ আমি যে নীতিটা যে আমি প্রয়োগ করব সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য, সেটা তো একটা ধাপে ধাপে করতে হবে। এই ধাপে ধাপে করা বা ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলছে? প্রক্রিয়া বলছে। ধারাবাহিকতাকে কি বলছে? প্রক্রিয়া বলছে। প্রসেস, যেটাকে আমরা যদি বলি প্রসেস বলছে। আচ্ছা দেখি, সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটির লেখককে? হুগো মুনস্টারবার্গ। সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটির লেখককে? হুগো মুনস্টারবার্গ। আমি কিন্তু একটা জিনিস তোমাদের যখন এইচএসসি সাজেশন দিয়েছি, তারপরে যখন এটার আমি পড়াচ্ছি, একটা জিনিস বারবার বলছি, ওই যে ব্যবস্থাপনায় দ্বিতীয় পত্রের ব্যবস্থাপকদের বা ব্যবস্থাপনায় যারা অবদান রেখেছেন তাদের জীবনী পড়াগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাসগুলোতে কিন্তু আমরা এগুলা আরো খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা এগুলো বলে দিব যে কোন কোনগুলো আসলে পড়া আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা যারা আছো আমাদের যে সি ইউনিটের যে কোর্সটি চলমান আছে, তোমরা চাইলে অংশ নিতে পারো। তো এই ছিল আজকের ক্লাসে। তাহলে একটা জিনিস আমি শেষ করি বলে, যে আমরা রিটেন যেগুলো দেখলাম, মানে লিখিত অংশ, প্রশ্ন কি কঠিন মনে হয়েছে? কঠিন না, জানলে কিন্তু সহজ। তো জানতে হবে, অ্যাডমিশন টাইমে পড়তে হবে ইনশাল্লাহ। পড়তে পড়তে জীবন শেষ করে দেওয়ার কোনো দরকার নাই। নিয়ন্ত্রিত লাইফে রুটিন ওয়াইজ তুমি পড়তে পারলে ইনশাল্লাহ তোমরা চান্স পাবা। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমরা তো এসেছি, তাই না? তোমরা গাইড হিসাবে ইনশাল্লাহ পাবা।